যশোরে জমিনে ঈদ পরবর্তী প্রথম চামড়ার হাট। চট্টগ্রামের আতুরার ডিপোতে লক্ষ্যমাত্রার বেশি চামড়া সংগ্রহ। ঈদের ছুটিতে জমজমাট দেশের পর্যটন কেন্দ্র। ছুটি ঘিরে কক্সবাজারে 500 কোটি টাকার বাণিজ্যের আশা। উত্তরাঞ্চলে বিনিয়োগ টানতে সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরের তাগিদ। টার্মিনালে বেড়েছে সুযোগ সুবিধা। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। জমে ওঠেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাট। হাটে সরকার নির্ধারিত দাম না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চামড়ার হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, হাটে চামড়ার সরবরাহ কেমন দেখছেন? দরদাম নিয়ে আড়তদার এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কি বলছেন? ঈদ পরবর্তী প্রথম হাট আছে এই রাজারহাটে। এখানে আমরা দেখছি যে 3 থেকে 5,000-এর মতো চামড়া উঠেছে হাটে, বেশি চামড়ার সংখ্যা ওঠেনি। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আগামী শনিবারে যে হাট রয়েছে সে হাটে চামড়া অধিক পরিমাণে উঠবে, প্রায় 1 লাখের কিছু করে বেশি চামড়া উঠবে বলে তারা ধারণা করছেন। তবে আজকের হাটে সরকার যে নির্ধারণ দাম রয়েছে সেই দাম থেকে অনেক কম দামে চামড়া বিক্রি হচ্ছে। প্রতি পিস চামড়া 200 টাকা থেকে 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, বিশেষ করে গরুর চামড়া। এবং ছাগলের যে চামড়া রয়েছে সেটি 5 টাকা থেকে 20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এতে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে প্রান্তিক যারা রয়েছেন, তারা কিন্তু এই চামড়ার দাম না পেয়ে হতাশাগ্রস্ত অনেকটা। তারা বলছেন যে প্রতি চামড়ায় লবণ লাগানোর পরে বাজার হাটে বিক্রি করে 3 থেকে 400 টাকা চামড়া প্রতি তারা লস হয়েছে। তবে যারা ব্যবসায়ী রয়েছেন, আড়তদাররা রয়েছেন, তারা যেটি বলছেন যে এই চামড়ার দাম আসলে কমার পিছনে কিন্তু কারণ রয়েছে লবণের দাম বৃদ্ধি, শ্রমের দাম বৃদ্ধি এবং ট্যানারি মালিকরা যে তারা তাদের যে বকেয়া পরিশোধ করেনি, সে কারণে তারা চামড়া ক্রয় করতে কিছুটা হিমশিম খাচ্ছে। এই ক্ষেত্রে বিভিন্ন লোনের ধার দেনা করে তারা যে চামড়া সেটি ক্রয় করছে। সেক্ষেত্রে এই যে চামড়ার বাজারে প্রভাব ফেলেছে খুব বেশি যে চামড়া বিক্রি না, যদিও আজকে এই পরবর্তী প্রথম হাটের চামড়া উঠেছে কম। এছাড়াও এই যে ঈদের যে কয়দিন ছিল সে কদিনে কিন্তু তারা আড়ত থেকে চামড়া ক্রয় করেছে। তো সব মিলে এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সম্পা। চট্টগ্রামের বিভিন্ন আড়তে মজুত করা হয়েছে কোরবানির পশুর চামড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের আতুরা ডিপো এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চট্টগ্রামে এবছর কি পরিমাণ চামড়া সংরক্ষণ করা হয়েছে, কবে নাগাদ বিক্রি শুরু হবে, বিস্তারিত জানাবেন। সম্পা, চট্টগ্রামে এবার যে আতুরার ডিপো রয়েছে সেখানে বৃহত্তর কাঁচা চামড়া আড়তদার সমিতির যারা সদস্যরা রয়েছেন এবং তার পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা সকলে মিলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন 3.5 লাখ থেকে 4 লাখ চামড়া তারা সংগ্রহ করবেন। এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তারা 4,07,850 পিস চামড়া সংগ্রহ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই চামড়া সংগ্রহ করার পরে এখন তারা সেগুলো সংরক্ষণ করছেন এবং আগামী 1 মাসের মধ্যে এই চামড়াগুলো ঢাকা থেকে যে সকল ট্যানারি মালিকরা রয়েছেন তারা এই সকল চামড়া ক্রয় করে নিয়ে যাবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। তাই এখন আপাতত এগুলো সংরক্ষণই তারা করবেন এবং 1 মাস পরে তারা বেচা বিক্রি শুরু করবেন। অন্যদিকে আপনাকে যদি মহানগর এবং উপজেলার চিত্র বলি, মহানগর থেকে এই আতুরা ডিপোতে চামড়া সংগ্রহ হয়েছে 1,78,300 পিস এবং উপজেলা থেকে চামড়া সংগ্রহ হয়েছে 1,66,450 পিস। এর মধ্যে গরুর চামড়া সংগ্রহ হয়েছে প্রায় 3 লাখের বেশি, 3.5 লাখের মতো, এবং মহিষের 10,000 এবং ছাগলের চামড়া সংগ্রহ হয়েছে 51,000-এর কিছু বেশি। এবং সবকিছু মিলিয়ে চামড়া যারা কাঁচা চামড়া সংগ্রহ করেন সেই আড়তদাররা জানাচ্ছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যে এই চামড়াগুলো যাতে নষ্ট না হয় সেভাবে তারা সংগ্রহ করার জন্য। এবং এর পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে উপজেলা যে পর্যায়ে চামড়াগুলো রয়েছে সেগুলো উপজেলা পর্যায়ে যাতে লবণজাত করা হয় এবং সেজন্য কিন্তু মাদ্রাসাগুলোতেও কিন্তু লবণ সরবরাহ করা হয়েছিল বিনামূল্যে সরকারের পক্ষ থেকে। কিন্তু
উপজেলা থেকে কিন্তু বিপুল পরিমাণে চামড়া চট্টগ্রাম শহরে ঢুকে পড়ে এবং সেই কারণে দেখা যায় যে কিছু চামড়া কিন্তু নষ্ট হয়েছে, কারণ সেই চামড়াগুলো গভীর রাতে চট্টগ্রাম শহরে প্রবেশ করে এবং সেই সময়টায় আসলে শ্রমিকের যোগান এবং সেই সাথে শ্রমিকরা কিন্তু সারাদিন ক্লান্ত ছিলেন এবং পর্যাপ্ত সেভাবে প্রস্তুতি না থাকাতে কিন্তু চট্টগ্রাম শহরে কিছু চামড়া নষ্ট হয়েছে। এবং এখন আড়তদার যারা রয়েছেন তারা বলছেন যে যারা মাদ্রাসাগুলোতে যেভাবে লবণ সরবরাহ করা হয়েছে সেভাবে যদি সামনের বছরগুলো থেকে যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা প্রকৃত ব্যবসায়ী আড়তদাররা রয়েছেন, তাদেরকেও যদি বিনামূল্যে সরকারের পক্ষ থেকে লবণ সরবরাহ করা হয় সেক্ষেত্রে কিন্তু চামড়া তারা আরও বেশি পরিমাণে সংগ্রহ করতে পারবেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এখানকার আড়তদাররা ঢাকায় যে সকল ট্যানারিতে চামড়া বিক্রি করেন তারা কিন্তু বাকিতে পণ্য ক্রয় করেন, পরবর্তীতে সেই বাকি টাকা পরিশোধে কিন্তু গড়িমসি করেন, যে কারণে এখানকার আড়তদাররা মূলধন সংকটে পড়েন এবং এই মৌসুমটাতে এসে তারা কিন্তু আসলে চামড়া কেনার জন্য যে টাকা সেটি তাদের কাছে থাকে না। তো সরকারের কাছে তারা সেটিও আবেদন জানিয়েছেন যাতে করে ট্যানারি মালিকরা তাদের পাওনাটা পরিশোধ করেন এবং যে সকল চামড়া তারা ক্রয় করবেন সেগুলো যাতে তারা নগদে ক্রয় করেন কিংবা দ্রুততার সাথে যাতে সেই চামড়ার মূল্য পরিশোধ করেন। চট্টগ্রাম থেকে এই ছিল কাঁচা চামড়ার সংগ্রহের সবশেষ তথ্য আমার কাছে। যানজটের কবল থেকে বাঁচতে ঈদের ছুটি শেষ না হলেও আগে ভাগেই অনেকেই ফিরছেন কর্মস্থলে। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কর্মস্থলে ফিরতে ঢাকামুখী যাত্রীদের চাপ কেমন দেখছেন? এবারের ঈদে ঘরমুখী যাত্রীদের কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তীব্র যানজট, বেশি ভাড়া এবং যানবাহন সংকটের মধ্যে কিন্তু তাদেরকে ঈদে বাড়ি ফিরতে হয়েছে। অনেক যাত্রী আমরা দেখেছি ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন পর্যন্ত তারা আত্মীয় স্বজনদের সঙ্গে বা বাড়িতে ঈদ করার জন্য তারা ফিরেছেন। আমরা ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে রয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছি যে আগে ভাগে এই শুধুমাত্র যানজটের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকের ছুটি থাকতেও একটু আগে ভাগেই কিন্তু তারা চলে যাচ্ছে, তবে কর্মস্থলে চলে যাচ্ছে ঢাকার দিকে। মূলত এখানে ঢাকা ময়মনসিংহের যে গাড়িগুলো সেগুলো বেশিরভাগ চলে। যে লাইনগুলো আমরা দেখছি এটি কিন্তু নন এসির লাইন এবং বেশিরভাগ যাত্রী কিন্তু এসি গাড়ির দিকে টিকিটের দিকে ঝুঁকছে, কারণ তীব্র গরম, সেখানে ছোট ছোট বাচ্চা রয়েছেন বা বয়োবৃদ্ধ যারা রয়েছে তাদের জন্য আসলে এসি গাড়ির টিকিট করছে, কিন্তু এসি গাড়ির একটা সংকট রয়েছে। ইউনাইটেড ট্রাভেলস লিমিটেডের এখানে প্রায় 100-র উপরে গাড়ি রয়েছে, যেখানে 20টি গাড়ি তাদের এসি করা এবং সেই গাড়িগুলো কিন্তু এখনও ঢাকা রয়েছে। তার মধ্যে 1-2টি গাড়ি এসেছে স্ট্যান্ডে, সেগুলোর টিকিটও আপাতত তারা বন্ধ রেখেছে, যেহেতু আগেই টিকিট কাটা হয়ে গেছে, গাড়ি আসলে দেবে। আমরা দেখতে পাচ্ছি যে নন এসি টিকিটের গাড়ি ভাড়া 310 টাকা এবং এসি গাড়ির জন্য আমরা দেখতে পাচ্ছি যে টিকিটের জন্য অনেক লাইন ধরে আছেন, কিন্তু টিকিট কিন্তু এখন বিক্রি হচ্ছে না, কারণ গাড়ি নেই স্ট্যান্ডে এসি গাড়ি। সেজন্য কিন্তু আপাতত যেগুলো টিকিট কাটা যায় সেই টিকিটগুলো তারা বিক্রি করতে পারছে না এবং সবাই আসলে একটু এই গরমে আসলে এসি গাড়ির টিকিটের দিকে বেশি ঝুঁকছে। এবং এছাড়া আমরা ঢাকা বাইপাস এলাকায় যেগুলো দেখেছি, বিশেষ করে কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর আর নেত্রকোনা থেকে যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেগুলোতে আমরা চাপ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ দাঁড়িয়ে আছে আসলে গাড়ির টিকিট কখন তারা পাবেন এবং কখন তারা আসলে মূলত তারা তাদের কর্মস্থলে ফিরবেন। এবং সাধারণ মানুষ যেটা বলছেন যে নির্বিঘ্নে যানজট মুক্তভাবে তারা যেন কর্মস্থলে ফিরতে পারে সেই জায়গাটিতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। সব মিলিয়ে এই ছিল মানুষের থেকে ঈদে কর্মস্থলে ফেরা মানুষের সর্বশেষ খবর। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় কক্সবাজারে চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রিক অর্থনীতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, ঈদের ছুটিতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে? শম্পা, রীতিমতো উৎসবের আমেজ আসলে কক্সবাজার শহরে গতকাল থেকে বিরাজ করছে। প্রচুর মানুষ কক্সবাজারে এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। মূলত সমুদ্র এবং পাহাড়ের টানে প্রতি বছর আসলে খানিকটা অবসর পেলেই মানুষ এই পর্যটন নগরীতে ছুটে আসেন এবং সেই চিত্রই আসলে গতকাল থেকে আমরা দেখছি। এই মুহূর্তে আমরা আছি সুগন্ধা পয়েন্টে। লোকারণ্য হয়েছে এই পয়েন্টটি। একই অবস্থা এখানকার যে লাবণী পয়েন্ট রয়েছে কিংবা এখানে যে কলাতলি পয়েন্ট রয়েছে সমুদ্র সৈকতের, এইসব পয়েন্টে বিপুল মানুষের ভিড় রয়েছে এবং শুধুমাত্র লাইফগার্ড সদস্যরা যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা যেটি বলছেন যে শুধুমাত্র সুগন্ধা পয়েন্টে আজকে 50,000-এর মতো মানুষ
উপস্থিত রয়েছেন। এবং এই যে বিপুল মানুষের উপস্থিতি, এই বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তার জন্য কিন্তু তারা এখানে 24 জন মতো লাইফগার্ড সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে গতকাল প্রচুর মানুষের উপস্থিতি যখন হয়েছিল তখন কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটে। ঢেউয়ের তোড়ে কিন্তু 2 জন ভেসে গিয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে গতকাল। এর প্রেক্ষিতে এখানে লাইফগার্ড সদস্যরা আজকে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন এবং এখানে দেখছি যে আমরা এখানে ট্যুরিস্ট পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও এখানে সকাল থেকে তৎপর রয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসনের যারা বীজ কর্মী রয়েছেন তাদের তৎপরতাও কিন্তু বেশ লক্ষণীয় আজকে সকাল থেকে আমরা যেটি দেখছি। এবং এখানে যারা হোটেল মালিক রয়েছেন তারা যেটি বলছেন যে আজকে কিন্তু 80 থেকে 90% মতো কক্ষ কিন্তু আজকে বুকিং রয়েছে হোটেলগুলোতে। এবং সব মিলে আগামী 14 তারিখ পর্যন্ত এই শহরে পর্যটকের সমাগম থাকবে বলে তারা আশা করছেন এবং তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু বেশ চাঙা রয়েছে। শম্পা, এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার এখনই মোক্ষম সময় বলে মত অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের। সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে সৈয়দপুর বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সামরিক প্রয়োজনে নির্মিত হয় সৈয়দপুর বিমানবন্দর। এক সময় পর্যন্ত পরিত্যক্ত থাকলেও 1979 সালে শুরু হয় যাত্রীবাহী বিমান চলাচল। এরপর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে দেশি ও বেসরকারি 4টি এয়ারলাইন্স। 2017 সালে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দেয়া হয়। লক্ষ্য ছিল ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সহজ বাণিজ্যিক যোগাযোগ। কিন্তু 2019 সালে ফিল্ড বুক সম্পন্ন হলেও 912 একর জমি অধিগ্রহণের কাজ এখনও শুরু হয়নি। বিমানবন্দর আন্তর্জাতিক হলে 6000 ফুটের রানওয়ে উন্নীত হবে 12,000 ফুটে। এর ফলে থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যদি চিকিৎসা পারপাসে বা অন্য কোনো পারপাসে যদি কেউ এখান থেকে যেতে চায় দেশের বাইরে, আমি থাইল্যান্ডের কথা বলতেছি, মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা মিডল ইস্টের অন্য যে কোনো জায়গায় যদি এই সুযোগটা এখান থেকে করে দেওয়া যায় তাহলে এখানকার জনগণের অনেক সুবিধা হবে। রংপুর বিভাগে কর্মসংস্থান সৃষ্টির মূল মাধ্যম দেশি বিদেশি বিনিয়োগ। উত্তরা ইপিজেডের মাধ্যমে কিছু বিদেশি বিনিয়োগ হলেও তা যথেষ্ট নয়। বিশ্লেষকদের মতে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর হলে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যখন চাই তখন নানাবিধ সমর্থিত অসমর্থিত কথাবার্তা শুনতে পাই যে এটি প্রতিবেশী দেশের প্রভাবে এখানে এই বিমানবন্দরটা আন্তর্জাতিক বিমানবন্দর হয় না। ফলে আমরা মনে করি যে সেই চাপগুলোকে উপেক্ষা করবার এখনই সময়। বিডাও উত্তরাঞ্চলে বিদেশি বিনিয়োগের বিষয়ে আশাবাদী। সেজন্য সৈয়দপুরকে অতি দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার তাগিদ কর্মকর্তাদের। যেহেতু এই এরিয়া থেকে, এই অঞ্চল থেকে সিপোর্ট অনেক দূরে, এবং আমরা মনে করি যে এটা যদি এখান থেকে যে কার্গো যে প্লেনগুলো যদি বিমান এখানে যে পণ্য তৈরি হয় সেটা ডেস্টিনেশনে রপ্তানিতে, এটা আমি মনে করি যে দ্রুত রপ্তানির ক্ষেত্রে এই এয়ারপোর্টটি জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গেল কয়েক বছরে সৈয়দপুর বিমানবন্দরের যাত্রী সেবায় এসেছে পরিবর্তন। টার্মিনাল ভবন আধুনিকায়ন, লাগেজ বেল্ট স্থাপন সহ নানা সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 20 জনকে পুশিন করেছে বিএসএফ। মঙ্গলবার রাতে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত এবং পীরগঞ্জের চান্দুরিয়া সীমান্ত এলাকা দিয়ে 13 জনকে পুশিন করে বিএসএফ। এছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দুরি সীমান্ত দিয়ে 3 শিশু সহ পুশিন করানো হয় আরও 7 জনকে। পরে তাদেরকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। এর সাথে শেষ করছি এখন জনপদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।